যাই হোক, আপনি যখন ভিডিওতে সমস্যা হয়েছিল যে আমি কয়েকবার রিটেক করতে হয়েছে, ব্যাটারি ফুরিয়ে গেছিল, সত্যি কথা চার্জ ফুরিয়ে গেছিল। যাই হোক, কয়েকবার রিটেক করলাম ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউবে প্রথম ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা সবচেয়ে বেশি যে বিষয়টা জানতে চাইছেন, আমার কাছে কমেন্ট করছেন, মেসেজ পাঠাইছেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হবে, সবগুলি কথা যেন আমি একটা ভিডিওতে যেন বলি, আপনাদেরকে যেন জানাই। অনেকেই ইনবক্সে পার্সোনালিও জানতে চাইছেন, তাদের সাথে যেরকম কথা বলছি, আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কি কি লাগতে পারে এই বিষয়গুলি সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে নোট করে রাখতে পারেন, যাতে পরবর্তী সময়ে আর এটা নিয়ে চিন্তা না করা লাগে যে তারপরে কি করব তারপরে কি করব। মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেই বিষয়ে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেট। এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, এখানে যেই সাবজেক্টটা পড়তে আসবেন, মনে করেন মাস্টার্স করতে আসবেন, তাইলে তো আপনার অনার্স লাগবে। এরকমের সার্টিফিকেটগুলি আপনার হাতে রাখবেন, মেইন কপিটা হাতে রাখবেন, মার্কশিটগুলি হাতে রাখবেন, এগুলি কিন্তু লাগবে। কোনো কোনো ইউনিভার্সিটি ইয়াস হয় যে আপনার সার্টিফিকেটগুলি ইভালুয়েশন চায়। ওদের কোর্স স্ট্রাকচার এবং বাংলাদেশের কোর্স কিন্তু অনেক ডিফারেন্ট, সেই জন্য ওরা ইভালুয়েশন চায়। ইভালুয়েশনটা আবার দেশে করা যায় না, এটা অনলাইনে আপনি ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অ্যাপ্লাই করে এই একটা প্যাকেটের মধ্যে করে খামে করে ডিএসএল অথবা ফেডএক্স এর মাধ্যমে আপনি এই ইখাস অথবা ওএস, এগুলি ট্রাস্টেড, এগুলিতে পাঠানো লাগে। এগুলি ইউএসএ, কানাডাতে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলি আছে, ওইখানে আপনি ইভালুয়েশন করা যায়। যদি আপনি আমেরিকা আসেন, তাহলে আমেরিকা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আপনার সার্টিফিকেটগুলি ইভালুয়েট করানোর জন্য পাঠাইতে হবে। মানে আপনি যে অনার্স ডিগ্রিটা নিছেন, আপনি তো নিজে বলছেন অনার্স বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আপনার ডিগ্রিটা অনার্স, কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ডে কিন্তু সেটা অনার্স নাও হইতে পারে। সেই জন্য ওরা ইভালুয়েশন চায়। তবে আমি বলছি না প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু চায় না, কিছু কিছু ইউনিভার্সিটি চায়। যাই হোক, আপনারা ইউনিভার্সিটির কাছ থেকে খোঁজ খবর নিবেন যে ওরা কি এই ইভালুয়েশনটা চায় কিনা। তো সর্বপ্রথম কাজ গেল এটা। তারপরে আপনার যেই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আইএলটিএস। আইএলটিএস এর জন্য কিন্তু বেশিরভাগ মানুষ ইউএসএ, কানাডা, ইউরোপে অ্যাপ্লাই করে না, কারণ আইএলটিএস কে মারাত্মক একটা ভয় পায়। অনেকেই টাইম পায় না, যে আমার সময় নাই, আমি অনেক কাজে বিজি থাকি, অনেকে জব করেন, অনেকে ফ্রিল্যান্সিং করেন। তো আমি তো ফ্রিল্যান্সারদের কথাই আজকে মেইনলি আমি মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করবো একটু বেশি। অন্য যারা আছেন তারাও উপকৃত হবেন, তারাও বিভিন্ন বিষয় জানতে পারবেন। যাই হোক, তো এই আইএলটিএস করার জন্য যে সময় পায় না, তখন তাদের তো স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে যায়, যে আমি কিভাবে কি করবো, তাহলে তো আমার তো আইএলটিএস করা হলো না, আমার তো যাওয়া হবে না। তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে। যেমন ধরেন, আপনি এমওআই দিয়ে আসতে পারেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার ইউনিভার্সিটি থেকে আপনি আনবেন। যদি আপনি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এমওআই আপনার থাকে, মানে আপনার যে কোর্সটা, মনে করেন আপনি অনার্স করলেন আন্ডার গ্রেড, সেক্ষেত্রে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশ থাকে। তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। তারা ইচ্ছা করলে এই এমওআই দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আপনার জন্য আইএলটিএস একদমই লাগবে না। আর যদি এমওআই না থাকে, আইএলটিএসও না থাকে, সেক্ষেত্রে কি করা যায়? আপনি বাসায় বসে কিন্তু আরেকটা কোর্স করতে পারেন, সেটা হচ্ছে ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো অনলাইনে করা যায়, অনলাইনে এক্সাম দেওয়া যায়। আপনি আপনার বাসার কম্পিউটারের সামনে বসে অথবা ল্যাপটপের সামনে বসে আপনি আপনার ডুওলিঙ্গো কোর্সটা করে ফেলতে পারেন। ডুওলিঙ্গো কোর্সে মোটামুটি আমি যতটা জানি যে 125 স্কোর মোটামুটি ভালোভাবেই আসা যায়, কোনো সমস্যা হয় না। তবে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডুওলিঙ্গো কোর্স কিন্তু সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, এমওআই সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে যে কোন ইউনিভার্সিটিগুলো কোন ইউনিভার্সিটিগুলি অ্যাকসেপ্ট করে এবং আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটিগুলি খুঁজবেন।
ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটিগুলি খুঁজবেন, যার যার যেটা দরকার, যার আইএলটিএস আছে তার তো সকল ইউনিভার্সিটি ওপেন। এছাড়া আরো একটা বিষয় আছে যে আপনি এখানে এসেও আপনি ইংলিশ কোর্স কিন্তু করতে পারেন, সেটা হচ্ছে ইএসএল। কিন্তু ইএসএল এ ভিসা রেশিও কম, সেজন্য আমি ইএসএল নিয়ে এখানে খুব বেশি কথা বলবো না, কারণ ইদানিং ভিসা রেশিওটা আরো কমছে। যখন প্যান্ডেমিক ছিল তখন তো অনেক বেশি ছিল, অনেকভাবেই মানুষ আসছে, ডুওলিঙ্গো দিয়েও প্রচুর মানুষ আসছে। ডুওলিঙ্গোটা বেশি প্রচলন হয়েছে কিন্তু এই প্যান্ডেমিকের কারণে, কারণ মানুষ আইএলটিএস করতে পারছিল না সে সময়, ঘর থেকে বের হইতে পারে না, আইএলটিএস কিভাবে করবে। তো এই সময় ডুওলিঙ্গোটা বেশি জনপ্রিয়তা পাইছে। ইএসএল এর মাধ্যমে ওই সময় অনেক মানুষ আমেরিকাতে আসছে, আমার পরিচিত আছে। যাই হোক, তো এই গেল আইএলটিএস ইএসএল নিয়ে কথাবার্তা। তারপরে হলো যে আপনার যে জিনিসটা লাগবে, যে আপনার ইউনিভার্সিটিতে সার্চ করে নিতে হবে যে আপনার এই যে ইউনিভার্সিটিতে আসতে চান সেই ইউনিভার্সিটিতে আপনার কোর্স আছে কিনা, কিংবা আপনার যে কোর্সটা সেই কোর্সটা কোন ইউনিভার্সিটিতে আছে। আপনি এই ক্ষেত্রে অনলাইনে সার্চ দিতে পারেন, যদি গ্রাফিক ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন, যেটাই করেন, আপনার পছন্দের যে সাবজেক্টের নাম কিন্তু সিমিলার হয়, একই জিনিস, পড়াশোনা একই, সবকিছু ঠিক আছে এক, কিন্তু সাবজেক্টের নাম কিন্তু একটু একটু করে চেঞ্জ হয় ইউনিভার্সিটি লেভেলে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, শুধুমাত্র আপনি আপনার স্ট্রং জোন যেটা সেটা আপনি সার্চ দিয়ে দেখবেন যে সেখানে কি কি ইউনিভার্সিটি পাওয়া যায়। তো যে ইউনিভার্সিটিগুলি পাবেন এগুলিতে আপনি ম্যাচ করাবেন, যে আপনার ডুওলিঙ্গো অথবা এমওয়াই অথবা আইএলটিএস যেটাই আপনার থাকে সেটার সাথে ম্যাচ করাবেন, ওগুলি কি ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এর মধ্যে কি কি আছে। যাই হোক, আপনি যখন ভিডিওতে সমস্যা হয়েছিল যে আমি কয়েকবার রিটেক করতে হয়েছে, ব্যাটারি পুরো গেছিল, সত্যি কথা চার্জ পুরো গেছিল। যাই হোক, কয়েকবার রিটেক করলাম ভিডিওটা। আপনি এই ডুওলিঙ্গো অথবা আইএসএল ইএসএল যাই বলেন, যেই কোর্সে যেটা আপনার আছে আর কি, এমওয়াই যদি থাকে এমওয়াই, তো সেই রকম ইউনিভার্সিটিগুলি সার্চ করে এই ইউনিভার্সিটিগুলিতে ম্যাচ করে এরকমের ইউনিভার্সিটিগুলিতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার আগে যে কাজটা করবেন, যে ইউনিভার্সিটির অফিসিয়াল যারা আছে তাদের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে। তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি যান, তখন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলিতে আপনি দেখবেন যে ওয়েবসাইটের নিচে থাকে অথবা উপরে বারে থাকে যে কন্ট্যাক্ট আস একটা অপশন থাকে, যেটাই পান আপনি ওনাদের সাথে এভাবে কন্ট্যাক্ট করবেন। সবচাইতে ভালো হয় যদি আপনার এই যে কোর্সটা আপনি করবেন সেই কোর্সের পেজে যদি যান, ওইখানে হয়তোবা কোনো কোনো ইউনিভার্সিটির কোর্স কোঅর্ডিনেটর অথবা ইউনিভার্সিটির ডিনের নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, অন্য কোনো মিডিয়াও থাকতে পারে, যেভাবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি এগুলি পান, ওনার সাথে কথা বলবেন, ইমেল করবেন যে আমি বাংলাদেশে এই কাজ করি, এত বছর যাবত আমার এই আগের যে পড়াশোনা, এই পড়াশোনা আছে, এই সার্টিফিকেট আছে, এই রেজাল্ট আছে। আপনার রেজাল্ট যদি কমও থাকে আপনি বলবেন যে আমার এই রেজাল্ট আছে। মনে করেন একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস হচ্ছে 3 পয়েন্ট, সিজিপিএ 3, আর আপনার রেজাল্ট হলো ধরেন কত, 3 এর নিচে। তো সেক্ষেত্রে আপনি কি ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন না? অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন। কেউ যদি না বলে, আমি বলবো যে আপনি ইউনিভার্সিটিতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যে আমার সিজিপিএ এই, কিন্তু আমার প্রফেশনাল স্কিল হচ্ছে এরকমের, আমি প্রফেশনালি কাজ করতেছি, এই অবস্থা, আমার এই এই কাজটা করার আগ্রহ আছে এবং আমি প্রফেশনালি যেহেতু করতেছি, আমি আশা করি অনেক ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। বাংলাদেশের সিজিপিএ আর এখানে সিজিপিএ এর চাইতে আপনার কাজের ডিমান্ড অনেক বেশি, আমি জানি, এটাই রিয়েল। অন্য কেউ যদি নাও করে আমি বলবো এটাই রিয়েল, ঠিক আছে। এখানে যদি সিজিপিএ 3 থাকে, বিলো 3 আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই জন্য ওনারা অ্যাকসেপ্ট করবে কিনা ওনাদের সাথে আগে যোগাযোগ করে নেবেন, একটু জানাবেন যে আমি এই কাজ করি, এই কাজের ক্ষেত্রে তোমরা যদি আমাকে অ্যাকসেপ্ট করো আমি কিন্তু অ্যাপ্লাই করবো, তোমরা আমার এই রেজাল্ট এবং আমার কাজের এক্সপিরিয়েন্সটা দেখে তোমরা একটু আমাকে জানাও। এই তো গেল, ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেন। তারপরে স্টেপ বাই স্টেপ যে মেলগুলি আসবে, যে মেসেজগুলি আসবে, সবগুলি আপনি রিপ্লাই করলেন এবং আপনার প্রসেসগুলি ওনারাই বলবে স্টেপ বাই স্টেপ, তখন আর আমার আর বলতে হবে না। এই পর্যন্ত যদি যান, তারপরের প্রসেসগুলি আসলে আর কোনো বড় ব্যাপার না। আপনার বয়টা যেটা, সেই বয়টা কিন্তু এখান থেকে শেষ।
আর আপনি অলমোস্ট অর্ধেক রাস্তা পার হয়ে আসছেন তখন। তো যাই হোক, এভাবে আপনি হয়তো ওনাদের কাছ থেকে একটা অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে যে জিনিসটা হয় যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। ব্যাংক স্টেটমেন্ট আগে আরেকটা জিনিস বলি যে আপনার রিকমেন্ডেশন লেটার লাগে এই অফারের আগে। আপনি যখন ওদেরকে অ্যাপ্লাই করবেন, ওরা যখন অ্যাপ্লাইয়ের জন্য বলবে তখন তো আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে গেলে তখন কিন্তু আপনার 2টা রিকমেন্ডেশন লেটার লাগতে পারে। 2টা রিকমেন্ডেশন লেটার কে দিতে পারে? এক দিতে পারে হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচার। আপনার যে টিচার উনি রিকমেন্ডেশন লেটার দিতে পারেন আপনাকে, 2জন টিচার অথবা 3জন টিচার। কোনো কোনো ইউনিভার্সিটি 2জনের চায়, কোনো কোনো ইউনিভার্সিটি 3জনের চায়। মনে করেন আপনার ক্ষেত্রে 2জনেরটা চাইলো, তো ওই ইউনিভার্সিটি যাদের রিকমেন্ডেশন লেটার চাইবে আপনি তাদেরটাই দিতে হবে। মনে করেন চাইলো যে তুমি তোমার বন্ধু, কলিগ অথবা তোমার সহকর্মী যাই বলেন, তোমার ফিল্ডে কাজ করে এরকম যে কারো রিকমেন্ডেশন লেটার দিতে পারো যে তোমার সম্পর্কে জানে। তো আপনি এই রিকমেন্ডেশন লেটারগুলি দিবেন। আপনি আপনার বন্ধু বান্ধব, বড় ভাই, সিনিয়র একজন ফ্রিল্যান্সার, আর সিনিয়র একজন ফ্রিল্যান্সিং না করুক, অন্যভাবে ফিজিক্যালি জব করে অফিস আছে, এরকমের 1-2জনের সাথে কথা বলে রাখবেন আগে যে আমি কিন্তু আপনাকে আমার রিকমেন্ডেশনের জন্য রাখছি এবং ইউনিভার্সিটি থেকে আপনার কাছে মেইল আসবে। ওনারা হয়তো বা আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে ওনারা রিকমেন্ডেশন দিবেন। আর যদি টিচারের লাগে সেক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে আপনার টিচারের সাথে আগে কথা বলে রাখবেন, কারণ যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এগুলি দিয়ে দিতে হবে, ওনাদের মেইল দিতে হবে। 2জনের রিকমেন্ডেশন লেটারের জন্য যদি দেন তাহলে 2টা ইমেল দিতে হবে, 3জনের জন্য হলে 3টা ইমেল। ইউনিভার্সিটি থেকে ওনাদের ইমেইলে ইমেল করা হবে, তারপর উনি শুধু একটা ফর্মের মতো যাবে, ফর্মটা ফিল আপ করে উনি সাবমিট দিয়ে দিবেন, হয়ে গেল। তাহলে এই হলো মানে এই রিকমেন্ডেশন লেটারের অবস্থা। তারপরে যে জিনিসটা লাগে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে। আপনি তো মনে করেন রিকমেন্ডেশন লেটার দিলেন, সবকিছু সাবমিট করলেন, কাগজপত্র দিলেন, আপনাকে অ্যাকসেপ্ট করলো, আলহামদুলিল্লাহ। অ্যাকসেপ্ট করার পরে আপনার I-20 জন্য চেষ্টা করতে হবে। I-20 পাইতে গেলে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আপনার শুধু ব্যাংক স্টেটমেন্টের উপরে দেয় না, ওনারা বলে যে তুমি আমাদের এখানে 1 বছরের কোর্স ফি দাও অথবা একটা সেমিস্টারের কোর্স ফি দাও, দেওয়ার পরে আমরা তোমাকে এই I-20 দিব। আপনি যদি আগে টাকাটা না দিতে চান সেক্ষেত্রে আপনি যে এখানে আসার পরে টাকা দিবেন, সেক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটিগুলির সাথে যাবেন না। আপনার সাথে যারা বলবে যে তোমাকে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দেখাইলেই আমরা I-20 দিব, সেই ইউনিভার্সিটিগুলিতে আপনি কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনারা টাকাটা এক্সট্রা খরচ হইতেছে না, অনেকগুলি টাকা একসাথে দেওয়া হতো সমস্যা। যাই হোক, এভাবে দেওয়ার পরে আপনি যখন I-20টা পাইলেন, I-20 পাওয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা একটু বলি যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি সুন্দরভাবে রেডি করতে হবে। আপনি যে কাজ করেন এই কাজের টাকাগুলো যেন আপনার ব্যাংকে আসে। একটু কেয়ারফুলি লক্ষ্য করবেন যে আপনি যদি অনলাইনের টাকাগুলি ব্যাংকে আসে, এটি কিন্তু ফরেন রেমিটেন্স হিসাবে যোগ হয়। তো এটা যখন ব্যাংক স্টেটমেন্টে আসে, এই ব্যাংক স্টেটমেন্টটা যখন একজন দেখবে তখন কিন্তু আসলেই বলবে যে এই লোকটা আসলেই ভালো কাজ করতেছে, ওই লোকটা ফ্রিল্যান্সার, ওই লোকটার মানে সবকিছু বোঝা যায় আর কি, যে আপনি জেনুইন কিনা, জেনুইন ফ্রিল্যান্সার কিনা। আর একটা আছে যে আপনি কিছুই করেন না, শুধু শুধু একটা ব্যাংক স্টেটমেন্ট বানায় দিয়ে দিলেন, ব্যাংকে 50 লাখ টাকা আছে, এইটা কোনোদিন এই টাকা নাড়াচাড়া হয় না, একজনের কাছে দাঁড় করে এনে ব্যাংকে রেখে আপনি দিয়ে দিলেন। এই ক্ষেত্রে কিন্তু এগুলি এতটা ভালো হয় না, আমি বলবো। হয়তো কারো কারো ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু জেনুইন তো জেনুইনই। আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার ক্লায়েন্টের টাকা আছে, আপনার রেমিটেন্সের টাকা এখানে যোগ হয়েছে, এবং আপনি এই টাকা থেকে হাট বাজার করতেছেন, এই মোবাইলে ফ্লেক্সি লোড করতেছেন, আপনি এই টাকা থেকে এই অনলাইনে কেনাকাটা করতেছেন, এটিএম বুথ থেকে উঠাচ্ছেন, চেকের মাধ্যমে দিতেছেন, আবার এই ব্যাংকে আপনার টাকা যোগ হচ্ছে, 10,000, 20,000, 1 লাখ যোগ হচ্ছে, বিয়োগও হচ্ছে, কাউকে কাউকে দিচ্ছেন, চেক দিচ্ছেন, চেকে উঠছে টাকা। তো এই জিনিসগুলি কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা একবারে জেনুইন শো করবে। যাই হোক, ব্যাংক স্টেটমেন্টটা লক্ষ্য রাখবেন যেন এরকমের থাকে। আর ব্যাংক স্টেটমেন্টে আপনার I-20 পাওয়ার জন্য টাকা কেমন লাগে, ধরেন এই দেশে একটা কোর্সের জন্য 1 বছরের যত খরচ হয় টোটাল টাকা প্লাস আপনার ওখানে লাগে যে আপনার 1 বছরের লিভিং কস্ট অ্যাপ্রক্সিমেটলি আপনার ধরেন $15,000। তাইলে আপনার খরচ যদি হয় $15,000, ওই দিক থেকে লাগে আপনার হলো আরো ইউনিভার্সিটি ধরেন 15 থেকে 20,000। যদি আপনি স্কলারশিপ পান সেটা আপনার কমবে। এর মোটামুটি আপনার মিনিমাম 30 লাখ টাকা
একটা অ্যারেঞ্জ রাখতে হবে, সেটা যেন আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকে 3 মাস। ঠিক আছে, আপনি জমা দিলেন টাকাটা জমা দেওয়ার পরে এই যে আজকে গেলেন গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আজকে জমা দিলেন, এটা কিন্তু হয় না। আপনার আগে থেকে মোটামুটি ট্রানজাকশন থাকতে হবে এবং এই 3 মাস এই টাকাটা আপনার রাখতে হয়। তাহলে 3 মাস একটা জিনিস হলো, এখানে আপনার ভিসা হয়ে গেলে পরে অনেকে করে কি যে টাকাটা উইথড্র দিয়ে দেয়। যাই হোক, এইসব বিষয়ে আলোচনায় আমি যাব না। আপনারা ব্যাংক স্টেটমেন্টে এভাবে টাকাটা রাখবেন এবং নিজের টাকা এই 10 লাখ 20 লাখ যা আছে যদি আগে থেকেই এখানে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখতে সুন্দর লাগবে এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এটাই কিন্তু প্রুভ করবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বুঝাইতে চাইছি। তো এগুলি এই ব্যাংক স্টেটমেন্টটা এভাবে রেডি করবেন। তারপরে তো আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর পরে যে আপনার I-20 হলো, I-20 দিল। I-20 দেওয়া মানে তো আপনি ইউএসএ ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন এমবাসি ডেট নেওয়ার জন্য। এমবাসিতে ডেট নেওয়ার জন্য আপনার খরচ হবে এখানে ধরেন 18,000 টাকার আশপাশ, যেহেতু ডলারের দামটা এখন একটু বেশি, সেই জন্য আপনার 18,000 টাকার মতো বাংলাদেশি টাকায় লাগতে পারে। এই টাকাটা আপনার পিবিএল ব্যাংকে জমা দিতে হয়। ইউএস এম্বাসিতে শুধুমাত্র ফিটা একটা ব্যাংকে জমা দেওয়া যায়, অন্য কোনো ব্যাংকে আপনি জমা দিতে পারবেন না, অনলাইনেও পারবেন না। শুধুমাত্র ফিজিক্যালি ব্যাংকে গিয়ে আপনি ইবিএল ব্যাংকের মাধ্যমে এই টাকাটা জমা দিতে পারবেন। এই টাকাটা জমা দেওয়ার পরে এখান থেকে স্লিপ নেবেন, সেই স্লিপটা আপনার আবার ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, যত্ন করে রাখবেন স্লিপটা। তো ইন্টারভিউ ডেট পাওয়ার পরে ইন্টারভিউতে গেলেন, যদি ইন্টারভিউতে যে প্রিপারেশন হয় দরকার, ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আমি আরো কথা বলবো, কারণ এক ভিডিওতে সব বললে তো হয় না, এই ভিডিও এমনিতে অনেক লং। কারণ টোটাল প্রসেসটা আপনারা ইচ্ছা করলে এই প্রসেসটা যদি মনে রাখেন অথবা নোট করে রাখেন, আপনাদের জন্য হেল্পফুল হবে আমার মনে হয়। আর এভাবে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে তো আপনি মনে করেন ইন্টারভিউ দিলেন, যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ, জন এফ কেনেডি এয়ারপোর্ট আমেরিকা আপনাদের জন্য অপেক্ষা করে, আপনারা আসবেন। ঠিক আছে, কার কার ভাগ্যে আছে আমি জানি না, যদি আপনারা আসেন খুব ভালো লাগবে। কিন্তু প্রিপারেশনটা যদি যথাযথ হয়, আমার মনে হয় যারা মোটামুটি একটু ভালো লেভেলে কাজ করতেছেন সবারই সম্ভাবনা অনেক অনেক হাই। টেকনোলজির অনেক দাম এখানে, এখানে কাজের অনেক অপরচুনিটি যারা এই টেকনোলজি নিয়ে কাজ করেন। তো যাই হোক, আশা করি আপনাদের খুব ভালো একটা উপকার হবে এই ভিডিওটাতে, আপনাদের কাজে লাগবে। যদি লাগে তাইলেই আমি খুশি হব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট যা যা করা লাগে আর কি। জানেন আমি জেনুইন ইউটিউবার না, এভাবে কথাও বলতে পারি না, আমি গুছিয়ে কথা বলি না। আসলে আমি আমার মতো করে কথা বলি, কিশোরগঞ্জের মানুষ সেভাবে কথা বলি। আশা করি এগুলি নিয়ে আপনাদের সমস্যা হবে না, আমার বয়সটা বুঝলে আপনাদের হলো আপনাদের, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।